আমন্ত্রণ যমুনা ডেস্কে। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। অবশেষে গাজার শিশুদের পোলিও টিকাদান শুরু। টানেল থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনায় ইসরায়েলে বিক্ষোভ। এর মাঝেই পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে তেল আবিব। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে কেরালার রাজনীতিতে তোলপাড়। প্রযোজক পরিচালকের পাশাপাশি নাম এসেছে ক্ষমতাসীন বিধায়কের। তান্ত্রিককে বিয়ে করে আলোচনায় নরওয়ের রাজকন্যা। রাজপদবি ছেড়ে হলিউডের আধ্যাত্মিক গুরুর সাথে বাঁধলেন গাঁটছড়া। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। বহু নাটকীয়তার আলোচনার পর অবশেষে পোলিও টিকা পাচ্ছে গাজার শিশুরা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় আজ থেকে শুরু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও টিকা কার্যক্রম। এ উপলক্ষে আজ থেকে কার্যকর হলো 3 দিনের অস্ত্রবিরতি। নির্দিষ্ট এলাকায় প্রতিদিন 8 ঘন্টা করে বন্ধ থাকবে আগ্রাসন। বৃহৎ পরিসরের এই টিকা কার্যক্রমে গাজার কমপক্ষে 6,40,000 শিশুকে ভ্যাকসিনেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে ডব্লিউএইচওর। এরই মধ্যে মজুত করা হয়েছে 12.5 লাখের বেশি পোলিও টিকা। কাজ করছেন 2,000-এর বেশি স্বাস্থ্যকর্মী। উপত্যকার 392টি নির্ধারিত স্থান ছাড়াও ভ্রাম্যমাণ দলের কাছে মিলবে এই সেবা। প্রত্যাশা, গাজার 10 বছরের কম বয়সী শিশুদের 90%কেই আনা যাবে টিকার আওতায়। দীর্ঘ 25 বছরের মধ্যে প্রথমবার পোলিও রোগী শনাক্ত হয় অবরুদ্ধ উপত্যকায়। গাজার রাফা অঞ্চলের একটি টানেল থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন। প্রতিটি হত্যাকারীর সাজা না দেয়া পর্যন্ত থামবে না ইসরায়েল, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জিম্মি নিহতের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোয়ার্তুমির কারণেই প্রাণ দিতে হচ্ছে বন্দীদের, এমন অভিযোগ বিক্ষোভকারীদের। প্রায় 11 মাস ধরে জিম্মিদের উদ্ধারের দাবি নিয়ে রাজপথে ইসরায়েলিরা। হামাসের হাতে বন্দীদের ফিরিয়ে আনতে যুদ্ধবিরতি চুক্তি চায় তারা। শনিবার রাতেও পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। গাজায় তেল আবিবের আগ্রাসনে প্রায় 41,000 মানুষের প্রাণহানির পরও যুদ্ধবিরতি বিষয়ে নমনীয় নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নানা টালবাহানায় একের পর এক উদ্যোগ ভেস্তে গেছে তার কারণে। সবশেষ মিশরের কায়রোয় কোনো ফলাফল ছাড়াই শেষ হয় যুদ্ধবিরতি আলোচনা। এতে যখন ইসরায়েলের মানুষই চূড়ান্ত ক্ষুব্ধ, তখনই এলো 6 জিম্মির মৃত্যুর খবর। ইসরায়েলের সামরিক বিভাগ IDF জানিয়েছে, রাফার একটি টানেল থেকে উদ্ধার করা হয়েছে বন্দীদের মরদেহ। সেনারা সেখানে পৌঁছানোর কিছুক্ষণ আগেই হত্যা করা হয় তাদের। কয়েক ঘন্টা আগে আমরা মৃতদের পরিবারকে জানিয়েছি যে তাদের প্রিয়জনের মরদেহ রাফার টানেল থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী হামাসের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে তাদের। দুর্ভাগ্যজনকভাবে আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগেই হয় হত্যাকাণ্ড। মৃতদের পরিচয় প্রকাশের পর দেখা যায় এদের মধ্যে একজন মার্কিনীয় রয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল মধ্যস্থতাকারীদের সাথে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কথা বলে যাচ্ছে, আর হামাস একের পর এক প্রস্তাব বাতিল করছে। একই সময় আমাদের 6 জন জিম্মিকে হত্যা করেছে তারা। জিম্মিদের হত্যাকারী কখনোই চুক্তি চায় না। জিম্মি মৃত্যুর খবরে আবারও সড়কে নেমে আসে ইসরায়েলিরা। রেলপথ অবরোধ করে চলে প্রতিবাদ আন্দোলন। নেতানিয়াহুর যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যানের কারণেই জীবন দিতে হচ্ছে জিম্মিদের, এমন অভিযোগ তাদের। যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে উত্তপ্ত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিও। দুদিন আগেই দেশটির নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে ব্যাপক বাকবিতণ্ডা হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।
গাজার পর এবার পশ্চিম তীরেও বেড়েই চলেছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা। জেনিন, নাবলুস সহ আশপাশের এলাকাগুলোয় অভিযানে আরও জোরদার করা হয়েছে নেতানিয়াহু বাহিনীর। 5 দিন ধরে লাগাতার হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অনেকেই, প্রাণ গেছে 24 ফিলিস্তিনির। বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে পানি ও বিদ্যুৎ সংযোগ। এমন অবস্থায় বিভিন্ন স্থানে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামী যোদ্ধারা। প্রাণ গেছে 1 কমান্ডার সহ 3 ইসরায়েলি সেনার। উত্তরাঞ্চলীয় শহর জেনিনে টানা 5ম দিনের মতো চলছে ইসরায়েলি বাহিনীর অভিযান। ভারী ট্যাঙ্ক আর সাজোয়াজান নিয়ে অলিগলিতেও প্রবেশ করছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে দখলদারিত্ব বাড়ানোর মিশনে বারবারই তেল আবিবের টার্গেট শরণার্থী শিবিরগুলো। বিমান হামলার পাশাপাশি চলছে এলোপাতারি গুলিবর্ষণ। বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর সহ একাধিক স্থাপনা। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি স্থানে। এতেও ক্ষান্ত হয়নি ইহুতি বাহিনী। মাইকে ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের ঘর ছাড়ার নির্দেশ দেয় সেনারা। জোর করে বের করে দেওয়া হয় অনেককে। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ, পানির মতো পরিষেবা। এমনকি পয় নিষ্কাশন ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয়। নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েন বহু ফিলিস্তিনি। যখন দেখলাম আর কিছুই করার নেই, তখন সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সারাক্ষণ সন্তানদেরকে আঁকড়ে ধরেছিলাম, কারণ ইসরায়েলিরা সব দিক থেকে গুলি ছুটছিল। পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি শুনতে পাই। দৌড়ে গিয়ে রান্নাঘরে আশ্রয় নেই, কিন্তু সেখানেও বুলেট প্রবেশ করে। কোথায় যাব বুঝতে পারছি না। আমাদের রক্ষা করার মতো কেউ নেই। এদিকে দখলকৃত পশ্চিম তীরে নাবলুসেও চলে ইসরায়েলি তাণ্ডব। ক্যাম্পে ক্যাম্পে চালানো হয় তল্লাশি অভিযান। আইডিএফ সেনাদের বুলেটে গুলিবিদ্ধ হয় অনেকে। এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে সশস্ত্র যান, ড্রোন আর হেলিকপ্টার। ইচ্ছা করে ক্যাম্প ছাড়িনি, তারা সরাসরি আমাদের লক্ষ্য করে গুলি ছুটছিল, তাই পালাতে বাধ্য হয়েছি। ভয় পাই না, আবারও ক্যাম্পে ফিরতে চাই। বিভিন্ন স্থানে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামী কয়েকটি গোষ্ঠী। ইসরায়েলি সেনাদের প্রাণহানির ঘটনাও হয়েছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের এই অভিযানে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। তেল আবিবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন। আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পশ্চিম তীরে 10 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে 861 ফিলিস্তিনি। অনিক রহমান, যমুনা নিউজ। আবারও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি গ্রোটন লক্ষ্য করে 2টি মিসাইল ছোড়া হয়। শনিবার এক ভিডিও বার্তায় এই হামলার দাবি করেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে। নির্ভুলভাবে জাহাজটিতে হামলার দাবি তার। এই ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। জাহাজ কর্তৃপক্ষের দাবি, লক্ষ্যে আঘাত হানতে পারেনি ক্ষেপণাস্ত্র। এর আগেই লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজটিতে হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ভারতে আসামের পার্লামেন্টে জুমার নামাজের বিরতি বাতিলের সিদ্ধান্ত ঘিরে এখনও উত্তপ্ত অঞ্চলটির রাজনীতি। আসামের মুখ্যমন্ত্রীকে তুলোধুনো করলেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। হেমন্ত বিশ্ব শর্মাকে যোগী আদিত্যনাথের চীনা সংস্করণ বলে কটাক্ষ করেন এই আরজেডি নেতা। সমালোচনার নামে তেজস্বীর বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলেন বিজেপি নেতারা। তার আপনার মুসলমান মানুষ নাই, জেনারেল মানুষ আছে। সাম্প্রদায়িক নানা ইস্যুতে গত কয়েকদিন ধরেই উত্তেজনা তৈরি হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। রাজ্যটির পার্লামেন্টে জুমার নামাজের বিরতি বাতিলকে কেন্দ্র করে যা বেড়েছে আরও। দীর্ঘ 86 বছরের এই প্রথা বাতিল করায় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কড়া সমালোচনা চলছেই। এবার তাতে নতুন মাত্রা যোগ করল বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের মন্তব্য। সাম্প্রদায়িক আচরণের জন্য যোগী আদিত্যনাথের সঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার তুলনা করেন তেজস্বী যাদব। গেরুয়া শিবিরের 2 মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তেজস্বী বলেন, যোগী আদিত্যনাথের চীনা সংস্করণ আসামের মুখ্যমন্ত্রী। कल भी ट्वीट किया था, ये योगी जी के चाइनीज रेप्लिका है। ये चाहते हैं कि भाई पूरी तरीके से जो है माहौल जो है बिगड़े। वहां योगी जी बुलडोजर चलवा रहे हैं, यहाँ नमाज जो है बंद करवाने का काम कर रहे हैं। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা আবার অভিযোগ করলেন, সস্তা জনপ্রিয়তা পেতেই বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। हम बार बार कहते हैं, ये जो वहां के मुख्यमंत्री हैं वो सस्ती लोकप्रियता चाहते हैं और इस तरह का मतलब खबरों में रहकर में बना रहना चाहते हैं। তেজস্বীর মন্তব্য ঘিরেও ব্যাপক শোরগোল শুরু হয়েছে আসামের রাজনীতিতে। সমালোচনার নামে জাতিবিদ্বেষ ছড়াচ্ছেন তেজস্বী, অভিযোগ রাজ্যের ক্ষমতাসীন বিজেপি নেতাদের। जिस प्रकार से तेजस्वी यादव ने
असम के चुने हुए लोकप्रिय मुख्यमंत्री हेमंत बिस्वा शर्मा जी को चाइनीज वर्जन का है, योगी जी का चाइनीज वर्जन है, क्योंकि वो असम से आते हैं तो आपने उनको चाइनीज कह दिया। এত সমালোচনার পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা বলছেন মুখ্যমন্ত্রী হেমন্ত। कौन क्या बयान देते हैं उससे थोड़े हमारा काम रुकेगा, हमारा काम तो सरायवती आगे ही जाना है। গত শুক্রবার আসামের বিধানসভা রুলস কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যটির পার্লামেন্টে জুমার নামাজের 2 ঘণ্টার বিরতি বাতিল করা হয়। অনিক রহমান, যমুনা নিউজ। দক্ষিণ ভারতীয় মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় কেরালার রাজনীতি। অভিনেত্রীদের হয়রানি করা ব্যক্তিদের তালিকায় প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের পাশাপাশি নাম এসেছে রাজ্যের ক্ষমতাসীন দল সিপিএমের এক বিধায়কেরও। যৌন হয়রানির প্রতিবেদন ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধেও। এ নিয়ে চলছে কংগ্রেস সহ বিরোধী দলগুলোর বিক্ষোভ, প্রতিবাদ। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির ঘটনায় গেল কয়েকদিন ধরেই উত্তাল কেরালার রাজনৈতিক পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে সরব কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলো। নারী নিগ্রহের ঘটনার জন্য কেরালা ক্ষমতাসীন দল সিপিএমকে দায়ী করে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। এক অভিনেত্রীকে যৌন হয়রানির দায়ে 2017 সালে তদন্ত কমিটি গঠন করে রাজ্য সরকার। কেরালা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে হেমান নেতৃত্বাধীন এই কমিটি প্রতিবেদন জমা দেয় 4.5 বছর আগে। সম্প্রতি যা জনসাধারণের জন্য উন্মুক্ত করে কেরালা সরকার। এরপর থেকেই উত্তেজনা চলছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রীদের যৌন হয়রানির জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে রয়েছেন সিপিআইয়ের বিধানসভা সদস্য এবং অভিনেতা মুকেশ। একদিকে ক্ষমতাসীন এমএলএর সম্পৃক্ততা, অন্যদিকে প্রতিবেদন প্রকাশে দেরি করায় ছড়িয়েছে ক্ষোভ। অভিযোগ উঠেছে নিপীড়কদের রক্ষা করছে রাজ্য সরকার। যাদের বিরুদ্ধে যৌন হয়রানি সহ নানা অভিযোগ উঠেছে তাদেরকেই রক্ষা করেছে সিপিএম। এর দায় শুধুমাত্র রাজ্য সরকারকেই নিতে হবে। রাজ্য সরকার প্রতারণা করেছে, তাদেরই তৈরি করা কমিটির কাছে নির্যাতিতরা অভিযোগ দিয়েছেন, কিন্তু সেটাই অস্বীকার করেছে রাজ্য সরকার। হেমা কমিটির এই রিপোর্ট প্রকাশের পর মলিউড পাড়ায় বইছে #মিটুর ঝড়। প্রখ্যাত পরিচালক, প্রযোজক কিংবা অভিনেতাদের বিরুদ্ধে উঠছে নানা রকম যৌন কিংবা শারীরিক নির্যাতনের অভিযোগ। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইডিসকে একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। দোনেৎস্কের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। 24 ঘন্টায় খার্কিভ, দোনেৎস্ক, জাপোরিজিয়া ও খেরসনের বিভিন্ন ফ্রন্টে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। এমন দাবি মস্কোর। জানিয়েছে কিয়েভের প্রতিরক্ষা লাইন ভেদ করে আরও ভেতরে প্রবেশের চেষ্টা করেছে রুশ সেনারা। পুতিন বাহিনীর হামলার টার্গেট হয়েছে অস্ত্রাগার ও সামরিক সরঞ্জাম। কুরস্কের 5 অঞ্চলের ইউক্রেনের অন্তত 6টি বড় হামলা প্রতিহতেরও দাবি করেছে তারা। অন্যদিকে শতাধিক ফ্রন্ট লাইনে রাশিয়ার বিরুদ্ধে জোরদার লড়াইয়ের দাবি করেছে কিয়েভ। খার্কোভ, কুপিয়ানস্ক ও পোক্রোভস্কে রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ার কথা জানিয়েছে জেলেনস্কির সেনারা। দাবি 24টি রুশ ড্রোন ভূপাতিত করেছে তারা। 24 ঘন্টা পেরোলেও হদেস মেলেনি রাশিয়ার পূর্বাঞ্চলে 22 আরোহী নিয়ে নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে চলছে ব্যাপক অভিযান। এরই মধ্যে অভিযানে অংশ নিয়েছে বেশ কয়েকটি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল। শনিবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে নিখোঁজ হয় হেলিকপ্টারটি। 3 ক্রু সহ যাতে ভ্রমণ করছিলেন 22 আরোহী। জানা গেছে তাদের বেশিরভাগই পর্যটক। উপদ্বীপটির আগ্নেয়গিরির কাছাকাছি এলাকা থেকে নিকোলায়েভকার উদ্দেশ্যে যাচ্ছিল উড়োযানটি। হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়, অদৃশ্য হয়ে যায় রাডার থেকে, দাবি কন্ট্রোল টাওয়ারের। গাজায় হামাসের কর্তৃত্ব মেনে নেওয়া হবে না, কারণ তারা সন্ত্রাসী সংগঠন। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্য হুমকি বলে আখ্যা দিয়েছেন তিনি। শনিবার হামাসের হাতে বন্দী যে 6 জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে এক মার্কিনীয়। হার্শ গোল্ডবার্গ পেলিন নামের ওই ব্যক্তির মৃত্যুর প্রসঙ্গে এসব কথা বলেছেন কামালা। বলেন, মার্কিন নাগরিকদেরও হত্যা করেছে হামাস, তাই গাজার শাসনভার পরিচালনা করতে পারবে না তারা।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণা ঘিরে বেড়েই চলেছে ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের বাকযুদ্ধ। প্রতিপক্ষকে ঘায়েলে ব্যক্তিগত আক্রমণ করে চলেছেন তারা। আর্লিংটনের জাতীয় সমাধিস্থলে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন কমলা হ্যারিস। এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, সেনা সদস্যদের সমাধিক্ষেত্র রাজনীতি করার জায়গা নয়, রাজনৈতিক স্বার্থে পবিত্র ভূমির অবমাননা করছেন ট্রাম্প এমন অভিযোগ। এদিকে কমলাকে এক চুল ছাড় দিতেও নারাজ ট্রাম্প। ওয়াশিংটনের এক অনুষ্ঠানে কমলাকে ত্রুটিপূর্ণ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। বিদ্রুপ করেছেন ট্রান্সজেন্ডার ইস্যুতে কমলার অবস্থান নিয়েও। কমলা একজন প্রচণ্ড ত্রুটিপূর্ণ মানুষ। যুক্তরাষ্ট্রে আমরা আর কোনো ত্রুটিপূর্ণ প্রেসিডেন্ট চাই না। আমাদের দেশটা বিষাক্ত হয়ে উঠেছে। এসব থেকে এখন পরিত্রাণ চায় মানুষ। দর্শক, যমুনা আইডেস্কে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। দক্ষিণ চীন সাগরে বেড়েই চলেছে উত্তেজনা। আবারও মুখোমুখি হয়েছে চীন ও ফিলিপাইনের জাহাজ। একাধিকবার ধাক্কাধাক্কি হয় দুটি নৌযানের মধ্যে। বিতর্কিত এলাকায় প্রবেশের দায়ে একে অপরকে দোষারোপ করেছে বেইজিং ও ম্যানিলা। একটি ভিডিও ফুটেজে প্রকাশ করেছে ফিলিপাইনের কোস্টগার্ড। ম্যানিলার দাবি তাদের জাহাজে সরাসরি আঘাত করেছে বেইজিংয়ের জাহাজ। চীনের কোস্টগার্ডের দাবি, সরে যেতে বললেও ইচ্ছা করে তাদের চলার পথে অবস্থান করেছিল ম্যানিলার নৌযানটি। গত 2 সপ্তাহে একই অঞ্চলে আরও 3টি সংঘর্ষের ঘটনা হয়েছে দুই দেশের জাহাজের মধ্যে। শোনো, খুব ভালো রং দিবা যেন বহুদিন টিকে, রোদ বৃষ্টি ঝড়ে এই অবস্থা না হয়। রেইনবো ওয়েদার কেয়ার আছে না? রেইনবো ওয়েদার কেয়ারে আল্ট্রাভায়োলেট প্রোটেকশন থাকায় রোদ, বৃষ্টি ও তাপে দেয়ালের রং মলিন হয় না, আর বাড়ি থাকে উজ্জ্বল বছরের পর বছর। দেখছেন স্যার, এত বছর পরও রং এখনো চকচকে। হ্যাঁ, তাই তো দেখলাম। ঝড়, বৃষ্টি, ধুলা ডোন্ট কেয়ার, থাকলে রেইনবো ওয়েদার কেয়ার। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। স্পেনের উপকূল থেকে উদ্ধার করা হলো 249 অভিবাসন প্রার্থীকে। শনিবার ভূমধ্য সাগরের দুটি পৃথক এলাকায় অভিযান চালায় স্প্যানিশ কোস্টগার্ড। ক্যানারি দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র সীমায় ছোট নৌকায় ভাসছিল অভিবাসন প্রত্যাশীরা। একটি নৌযান থেকে 174 জন ও অপরটি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 75 জনকে। স্প্যানিশ দ্বীপের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে অভিবাসীদের। ধারণা করা হচ্ছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল তারা। পরিসংখ্যান বলছে গত 7 মাসে ক্যানারি আইল্যান্ড পাড়ি দিয়েছে 21,000-এর বেশি আশ্রয় প্রার্থী। এক তান্ত্রিককে বিয়ে করলেন নরওয়ের রাজকন্যা মার্থা লুইস। রাজপদবি ছেড়ে গাঁটছড়া বাঁধলেন হলিউডের আলোচিত আধ্যাত্মিক গুরু ডুরেক ভেরেটির সাথে, যিনি নিজেকে দাবি করেন মৃত্যুঞ্জয়ী হিসেবে। আধ্যাত্মিকতায় বিশ্বাসী প্রিন্সেসের এমন সিদ্ধান্ত আলোড়ন তুলেছে গোটা বিশ্বে। নরওয়ের পশ্চিমাঞ্চলের ছবির মতো গ্রাম গায়রাঙ্গে প্রিন্সেস মার্থা লুইসের বিয়ের আসর। তবে বর কোনো রাজা কিংবা রাজপুত্র নয়। সবাইকে অবাক করে রাজকন্যা নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এক তান্ত্রিককে। 49 বছর বয়সী ডুরেক ভেরিট, যার হলিউডে আধ্যাত্মিক গুরু হিসেবে রয়েছে ব্যাপক পরিচিতি। 2022 সালে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ডুরেক বলেছিলেন 28 বছর বয়সে একবার মৃত্যু হয়েছিল তার, তবে তার দাদির আত্মা আবার ফিরিয়ে এনেছে তাকে। স্বঘোষিত এই মৃত্যুঞ্জয়ীর সাথে 2019 সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান মার্থা। বাগদান সেরেছেন 2022-এ। অবশেষে 3 দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রেম গড়ালো পরিণয়। এর আগেও একবার বিয়ে করেছিলেন 52 বছর বয়সী মার্থা লুইস। আগের স্বামীর 3 সন্তানও উপস্থিত ছিলেন এই বিয়েতে। রাজকন্যার পাশে ছিলেন বাবা নরওয়ের রাজা হেরাল্ড এবং রানী সোনজাও। বেশ সাদামাটা এই আয়োজনে অতিথি ছিলেন মাত্র 350 জন। প্রিন্সেস মার্থা লুইস নিজেও করেন আধ্যাত্মিকতার চর্চা। পরিদের সাথে কথা হয় বলে বিশ্বাস তার। আত্মিক উন্নতির জন্য 2022 সালে রাজপদবি ত্যাগ করেছেন তিনি। রাজপরিবারে বিয়ে করলেও প্রিন্স হতে পারবেন না ডুরেক ভেরিটো। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল যমুনা আইরিসকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।